ভারত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করার পর ৭ মে গভীর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে সমন্বিত বিমান ও ড্রোন হামলা চালায়। হামলার ধরন ছিল সুনির্দিষ্ট, দ্রুত এবং মাল্টি প্ল্যাটফর্ম ভিত্তিক। স্থল সীমান্তে কোনো বাহিনী পাঠানো হয়নি, কোনো স্থল বাহিনীর উপস্থিতিও ছিল না। সম্পূর্ণ আক্রমণ পরিচালিত হয় আকাশপথ থেকে দূরপাল্লার নির্ভুল অস্ত্র ব্যবহার করে। এতে ব্যবহৃত হয় স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র, হ্যামার স্মার্ট বোমা ও আত্মঘাতী কামিকাজ ড্রোন। স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র একটি ফ্রান্সের তৈরি এয়ার টু গ্রাউন্ড মিসাইল, যা ২৫০ কিলোমিটার বা তারও বেশি দূরত্ব থেকে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি যুদ্ধ বিমান থেকে উৎক্ষেপণ করা হয় এবং মাঝপথে রুট ও গতি পরিবর্তন করতে পারে। আঘাতের আগে এটি নিজস্ব সেন্সর ও গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করে নির্ধারিত স্থানে পৌঁছায়। পাকিস্তানের অভ্যন্তরে লক্ষ্য করা হয় যে এই ক্ষেপণাস্ত্র সরাসরি সুনির্দিষ্ট সামরিক অবকাঠামোর ওপর আঘাত এনেছে, যার মধ্যে ছিল রেডিও পোস্ট, স্থলযান ঘাঁটি ও সেতুবন্ধন। এই ক্ষেপণাস্ত্র ছুটতে ব্যবহৃত হয় রাফাল যুদ্ধবিমান। এটি মাল্টি রোল প্ল্যাটফর্ম হিসেবে ভারতের বিমান বাহিনীর সম্পদ। রাফাল বহন করতে পারে একাধিক শ্রেণীর অস্ত্র এবং এতে রয়েছে উন্নত রাডার, ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও দ্রুত গতির কন্ট্রোল কনফিগারেশন। ভারতের ফ্লিটে এই বিমান যুক্ত হয় ২০২০ সালে এবং বর্তমানে অপারেশনাল রেঞ্জ, অস্ত্র পরিবহন ক্ষমতা ও কন্ট্রোল প্রযুক্তিতে এটি শীর্ষে অবস্থান করছে। হ্যামার স্মার্ট বোমা হল ফরাসি প্রযুক্তির আরেকটি নির্ভুল অস্ত্র। এর পূর্ণ নাম হাইলি অ্যাজাইল মডুলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ। এটি ৫০ থেকে ৭০ কিলোমিটার দূরে নির্ধারিত অবস্থানে আঘাত হানতে সক্ষম। এর গঠন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি জিপিএস ও অপটিক্যাল গাইডেন্স ব্যবহার করে অত্যন্ত কঠিন অবকাঠামোতেও নির্ধারিত কোণ ও গভীরতায় আঘাত হানতে পারে। এর মাধ্যমে ভূগর্ভস্থ সামরিক স্টোরেজে মাল্টি লেয়ার কনক্রিট স্ট্রাকচার বা পার্শ্ববর্তী ভবনের কাঠামো বিচ্ছিন্ন না করেই টার্গেট ধ্বংস করা সম্ভব হয়। এই অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া যায় মুজাফফরাবাদ এলাকার একটি ধর্মীয় স্থাপনায় বিস্ফোরণের চিহ্ন থেকে, যেটি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে হ্যামার বোমার আঘাতে সংঘটিত হয়। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর গঠন অনুযায়ী এই বোমার সিলেক্টিভ ড্যামেজ বৈশিষ্ট্য ব্যবহার করা হয়। এতে আশেপাশের নির্মাণ অক্ষত রেখে একটি নির্দিষ্ট সেগমেন্ট ধ্বংস সম্ভব। তৃতীয় অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় আত্মঘাতী ড্রোন বা লোইটারিং মিউনিশন। এটি এমন একটি ড্রোন যা একবার নির্ধারিত এলাকায় চিহ্নিত করে প্রবেশ করে, নজরদারি চালায় এবং লক্ষ্যবস্তু শনাক্তের পর স্বয়ংক্রিয়ভাবে নিজের শরীর দিয়ে আঘাত হানে। এতে পাইলট প্রয়োজন হয় না এবং কম উচ্চতায় উড়ে যাওয়ায় অনেক সময় রাডারেও ধরা পড়ে না। পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন রসদ সরবরাহ চেইন, সীমান্ত ঘাঁটি এবং সামরিক যান চলাচলের রুটে এসব ড্রোনের ব্যবহার পর্যবেক্ষণ করা গেছে। এই ৩ স্তরের অস্ত্র ব্যবহার ও সময় ব্যবস্থাপনা থেকে স্পষ্ট যে পুরো অভিযানটি পূর্ব পরিকল্পিত, সেন্সর সমন্বিত ও সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিচালিত হয়েছে। অস্ত্রের ধরন, প্রযুক্তিগত প্রোফাইল ও অপারেশন প্যাটার্ন বিশ্লেষণ করলে দেখা যায় ভারত একত্রে একাধিক দূরত্ব, একাধিক লক্ষ্য এবং একাধিক ধ্বংস পদ্ধতি ব্যবহার করেছে। এই পদ্ধতিগত অভিযানের মাধ্যমে ভারতের সামরিক কাঠামোয় এক ধরনের মাল্টি ডোমেন ওয়ারফেয়ার কৌশলের প্রয়োগ লক্ষ্য করা যায়। স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র ব্যবহারে বৃহৎ সামরিক কমান্ড পোস্ট ও কৌশলগত যোগাযোগ স্থাপনকে নিষ্ক্রিয় করা হয়। হ্যামার স্মার্ট বোমা ব্যবহারে গভীর স্থাপনাগুলোকে ধ্বংস করা হয় এবং আত্মঘাতী ড্রোন ব্যবহারে চলমান অপারেশন বা গতিশীল টার্গেটকে লক্ষ্য করা হয়। এই হামলার মাধ্যমে দক্ষিণ এশিয়ার বর্তমান প্রতিরক্ষা কাঠামোতে ভারসাম্য প্রশ্নবিদ্ধ হয়েছে। এটি কেবল যুদ্ধ নয়, প্রতিরক্ষা সক্ষমতার সীমা যাচাইয়ের একটি কার্যকর প্রয়োগ। অস্ত্রের বহুমাত্রিকতা ও একসাথে ব্যবহার দেখায় যে ভারত এখন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিপক্ষের প্রতিরোধ ভেঙে অপারেশন সমাপ্ত করার সক্ষমতা অর্জন করেছে। ভারতের ৭ মে পরিচালিত বিমান ও ড্রোন হামলার সামরিক দিক ছাড়াও এর প্রতিক্রিয়া এবং কৌশলগত প্রভাব উপমহাদেশীয় নিরাপত্তা কাঠামোয় নতুন ধরনের প্রশ্ন তৈরি করেছে। আঘাতের ধরন, অস্ত্রের ধরন এবং আঞ্চলিক প্রতিক্রিয়ার ধরন থেকে স্পষ্ট হয় ভারত এখন একটি স্থায়ী কৌশলগত সক্ষমতা প্রদর্শন করছে। এই সক্ষমতা রাজনৈতিক ও সামরিক উভয় পর্যায়ে কার্যকর। নির্দিষ্ট সময়সীমার মধ্যে একাধিক লক্ষ্যবস্তুতে দূরপাল্লার অস্ত্র প্রয়োগের মাধ্যমে প্রতিপক্ষের প্রতিক্রিয়া পরীক্ষার পাশাপাশি আঞ্চলিক প্রতিরক্ষা অবকাঠামোর দুর্বলতা বিশ্লেষণ করা সম্ভব হয়েছে। আক্রমণের সময়সীমা ও লক্ষ্য নির্বাচন থেকে ধারণা করা যায় হামলার পরিকল্পনায় অঞ্চলভিত্তিক গোয়েন্দা
তথ্য ব্যবহার করা হয়েছে। স্ক্যাল্প ও হ্যামার অস্ত্র দুইটি নির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতে পরিচালিত হয়। এ ধরনের অস্ত্র সাধারণত তথ্যভিত্তিক টার্গেটিং এর জন্যই কার্যকর, যেখানে প্রতিটি আঘাত একটি নির্দিষ্ট অবকাঠামো বা অবস্থান ভিত্তিক হয়। ড্রোনের মাধ্যমে চলমান নজরদারি এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এই অভিযানে অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ত্র ব্যবহারের সমন্বয় ছিল দৃশ্যমান এবং প্রতিটি প্ল্যাটফর্মের অপারেশনাল সময়কাল ছিল পরস্পরের পরিপূরক। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল সীমিত। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসি তিনটি প্রধান আন্তর্জাতিক সংস্থা থেকে আনুষ্ঠানিক নিন্দা বা তৎপরতা দেখা যায়নি। এটি স্পষ্ট করে যে দক্ষিণ এশিয়ায় একক আক্রমণ বা স্বল্প মাত্রার সামরিক প্রয়োগে আন্তর্জাতিক নীতিগত হস্তক্ষেপের প্রবণতা বর্তমানে ন্যূনতম পর্যায়ে রয়েছে। এ ধরনের অবস্থানে নির্দিষ্ট কিছু রাষ্ট্র কৌশলগত সুবিধা নিতে পারে এবং প্রতিবেশীদের সামরিকভাবে চাপে রাখতে সক্ষম হয়। বাংলাদেশের নিরাপত্তা কাঠামো ও প্রতিরক্ষা পরিকল্পনার জন্য এই ঘটনাগুলো নতুন করে মূল্যায়নের অনুঘটক হিসেবে কাজ করে। প্রযুক্তি নির্ভর অস্ত্র ব্যবহারে প্রতিবেশী রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি পাওয়া মানেই কৌশলগত পূর্ব প্রস্তুতির প্রয়োজনীয়তা বেড়ে যাওয়া। বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা কাঠামোতে যে পর্যায়ের রাডার কভারেজ, বায়ুসীমা নিরাপত্তা, ইলেকট্রনিক নজরদারি ও রিমোট সেন্সর প্রযুক্তি রয়েছে তা উচ্চমানের সুরক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত নয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বাংলাদেশ এখনও পর্যাপ্ত সমন্বিত মাল্টি লেয়ার শিল্ড গড়ে তুলতে পারেনি। দূরপাল্লার ড্রোন বা লোইটারিং মিউনিশনের বিরুদ্ধে কোনো স্থায়ী সিস্টেম স্থাপন করা হয়নি। রাডার ঘনত্ব বা সীমানা ধরে উচ্চ সতর্কতা জোন প্রতিষ্ঠার অভাব থাকায় অনুপ্রবেশ শনাক্তকরণের দেরি হয়, ঝুঁকি রয়েছে। বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা মূলত স্থলভিত্তিক এবং বিমান বাহিনীর সক্রিয় ইউনিটে সীমাবদ্ধ। বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনায় টার্গেট অ্যানালাইসিস, ইলেকট্রিক ওয়ারফেয়ার এবং স্যাটেলাইট নজরদারির জায়গায় আরও আধুনিকরণ প্রয়োজন। অস্ত্র সংগ্রহ বা বাহিনীর সম্প্রসারণ নয়, বরং তথ্য সংগ্রহ, সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুত প্রক্রিয়া সক্ষমতা তৈরির দিকে জোর দেওয়া এখন সময় উপযোগী। আঞ্চলিক নিরাপত্তার ধারণা পাল্টে যাওয়ায় প্রতিটি রাষ্ট্রকে নিজস্ব প্রস্তুতি নিতে হবে। অভ্যন্তরীণ নিরাপত্তা নীতিতেও এই পরিস্থিতি নতুন মাত্রা যুক্ত করে। বিশেষত সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থার বস্তুঘনিষ্ঠ হালনাগাদ, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকা প্রস্তুত এবং আকাশসীমা পর্যবেক্ষণে সিভিল ডিফেন্স একক পরিচালনার বিকল্প নেই। বিভিন্ন সরকারি ও সামরিক সংস্থার মধ্যে তথ্য আদান প্রদান প্রক্রিয়া আরও সংহত করতে হবে। আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও বাংলাদেশকে নতুন করে ভাবতে হবে। সার্ক বা বিমস্টেকের মতো সংস্থাগুলোর মধ্যে প্রতিরক্ষা সম্পর্কিত কার্যকর কাঠামো না থাকায় দ্বিপাক্ষিক যোগাযোগে এখন বাস্তব ভিত্তিক উপায়। যেসব রাষ্ট্র প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা সক্ষমতায় অগ্রসর, তাদের সঙ্গে যৌথ প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর ও নজরদারি তথ্য বিনিময় চুক্তি স্থাপন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এই ঘটনায় দেখা গেছে একাধিক প্ল্যাটফর্ম থেকে একযোগে আক্রমণ পরিচালনা করা হলে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত কার্যকারিতা হারাতে পারে। এটি প্রতিরোধ করতে হলে প্রতিটি সামরিক শাখার মধ্যে অপারেশনাল ইন্টিগ্রেশন নিশ্চিত করা প্রয়োজন। স্থল, নৌ ও বিমান তিন বাহিনীর মধ্যে তথ্য বিনিময় এবং যৌথ প্রতিক্রিয়া ব্যবস্থা একীভূত না হলে বাহিনীগুলো স্বতন্ত্রভাবে ক্ষুদ্র পরিসরে কার্যকর হলেও একত্রে বৃহৎ আকারে রক্ষা করতে সক্ষম হবে না। দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা এমন অবস্থানে পৌঁছেছে যেখানে প্রতিটি রাষ্ট্রকেই প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতিতে বাস্তবিক উপাদান সংযোজন করতে হবে। রাজনৈতিক সমঝোতা, কূটনৈতিক সম্পর্ক বা অর্থনৈতিক সহযোগিতা একদিক থেকে কার্যকর হলেও এর বাইরে প্রতিরক্ষা সক্ষমতা ও প্রস্তুতির ঘাটতি থাকলে সার্বভৌমতা ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই বাস্তবতা মেনে নিতে না পারলে প্রতিক্রিয়া ব্যবস্থা কেবল নীতিগত স্তরেই সীমাবদ্ধ থাকবে। অস্ত্র ব্যবহার না করেও আধিপত্য প্রতিষ্ঠা এখন সম্ভাব্য যদি তথ্য ব্যবস্থাপনা, নজরদারি ও প্রতিক্রিয়ার গতিশীলতা উন্নত থাকে। যুদ্ধক্ষেত্রের সংজ্ঞা, সময়সীমা ও মাধ্যম পাল্টে যাওয়ায় নিরাপত্তার সংজ্ঞাও সংশোধন প্রয়োজন। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট এবং নীতিগত পরিকল্পনা এই নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে। শুধু প্রতিক্রিয়ামূলক নিরাপত্তা নয়, প্রতিরোধমূলক সক্ষমতা গড়ে তুলতে হবে। আঞ্চলিক প্রতিপক্ষের অস্ত্র প্রয়োগ, প্রযুক্তির ধরন ও অপারেশন প্যাটার্ন বিশ্লেষণ করে দ্রুত একটি হালনাগাদ কৌশল নির্ধারণ করা প্রয়োজন। সামরিক সক্ষমতা মানেই অস্ত্র সংগ্রহ নয়, কৌশলগত প্রস্তুতি, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং অপারেশনাল দক্ষতা একত্রে একটি বাস্তব প্রতিরক্ষা কাঠামো নির্মাণ করে। দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতিতে এই ধারণা প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং রাষ্ট্রসমূহকে সময়মতো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।